একটু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো এই করোনাকালীন সময়ে। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে নবম শ্রেণীর বাংলা প্রথম পড়াবো। বাংলা প্রথম তোমাদের হচ্ছে এর আগে আমি যতটুকু পড়িয়েছি হচ্ছে জীবন সঙ্গীত পর্যন্ত পড়া হয়েছিল। জীবন সঙ্গীতের পরে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জুতা আবিষ্কার। ওটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তোমরা জেনেছো, শুভা গল্প যখন তোমরা পড়েছো তখন আমি তোমাদের ডিটেলস বলার চেষ্টা করেছি। তারপরেও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল 1268 এবং তিনি আমাদেরকে ছেড়ে চলে যান, অর্থাৎ পরলোক গমন করেন 1348 খ্রিস্টাব্দে। তার পিতা আছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। অনেকে প্রশ্ন করে মহর্ষি আর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, দুজনের বাবা এবং দাদা দুজনের আগে দু রকমের বিশেষণ যুক্ত আছে। পিতার নামের সাথে আছে মহর্ষি। মহর্ষি আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আসবে মহাযোগ ঋষি। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন এবং তার দাদা পিতামহ এবং বাবা সম্বন্ধে আমরা যেটুকু জেনেছি তাতে জানি যে তার বাবা ছিলেন ঋষিতুল্য এবং সেখানকার যে ঠাকুর বাড়ি যে পরিবার ছিল, জমিদার বাড়ি ছিল, সেখানে যে তারা বসবাস করতেন তারা কিন্তু ঠাকুর পরিবার ছিলেন না, তারা ছিলেন কুশারী বংশের। কিন্তু যখন তারা জোড়াসাঁকোর ওখানে এসে জায়গা কিনলেন, জমিদার তার বাবা দাদা ছিলেন জমিদার, জায়গা কেনার পরে ওখানে তারা বসতি স্থাপন করলেন, তখন সেখানকার জেলে সম্প্রদায় ছিল। জেলে সম্প্রদায়েরা তাদেরকে নমস্কার করত ঠাকুর বলে। এই ঠাকুর শব্দটা তখন তাদের পদবী হিসেবে যুক্ত হয়ে যায়। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন ঋষিতুল্য। তাকে সবাই সেরকমভাবেই সম্মানিত করত এবং তিনি এতই ধার্মিক ছিলেন যে দেখা যায় যে তিনি তার জমিদারি অনেক সময় দেখাশোনা করতেন না। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার সময় তাদের জমিদারিতে অনেকটা ধস নামে। তারপরে আছে এখানে পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, এখন এখানে বলছে প্রিন্স। রবীন্দ্রনাথ ঠাকুরের যে দাদা ছিলেন তিনি ছিলেন, তখন ছিল ব্রিটিশ আমল, ব্রিটিশদের পোশাক আশাক ছিল ইংরেজি বিলেতি টাইপের এবং এই পোশাক দ্বারকানাথ ঠাকুর ধারণ করতেন। তিনি এই বিলেতি পোশাক পরতেন, সে কারণে তাকে বলা হতো প্রিন্স। এই হচ্ছে। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দেখা যায় যে এখানেই কাজী নজরুল ইসলামের সময় আমি ক্লাস 8-এ তোমাদের যখন পড়িয়েছি তখন বলার চেষ্টা করেছিলাম যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি, কিন্তু তারা স্বশিক্ষিত, তারা নিজেরাই শিক্ষা লাভ করেছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন জমিদার, তাদের অর্থ সম্পদের কোনো অভাব ছিল না, বাড়িতেই তিনি বসে শিখতেন, শিক্ষকেরও তার কোনো কমতি ছিল না, সে কারণে তিনি তার পড়া বাড়িতেই তিনি করতেন। এবং দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তিনি স্কুলে পড়াশোনা করেননি, কিন্তু আমরা স্কুলে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই হচ্ছে পড়াই, তাকে নিয়ে আমরা এখনো গবেষণা করছি। তার এখনো পর্যন্ত অনেক বিষয় আমাদের জানার আছে যেগুলো আমরা এখনো জানতে পারি, এখনো গবেষণা চলছে তাকে নিয়ে। তিনি 1941 সালে, এখানে দেওয়া আছে 1348 আর ইংরেজি হচ্ছে 1941,
41 সালে উনি মারা গেছেন এবং 80 বছর তিনি বেঁচে ছিলেন। এই 80 বছরের জীবনে তিনি ছোটবেলা থেকেই কিন্তু লেখালেখি করতেন। 80 বছর তিনি লেখালেখিতেই তার জীবনটা অতিবাহিত করেছেন। এবং দেখা যায় যে স্কুলের যে শাসন, স্কুলের যে নিয়ম কানুন, রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা ভালো লাগতো না। এই স্কুলের গণ্ডি বা স্কুল কখনো তাকে কি করতে পারেনি, আটকে রাখতে পারেনি। সেজন্য তিনি বারবার করে তাকে স্কুল বদল করতে হয়েছে। কখন তিনি নর্মাল স্কুলে পড়েছেন, কখনই বেঙ্গল একাডেমিতে পড়েছেন, এইভাবে বিভিন্ন স্কুলে তিনি পড়াশোনা করেছেন। এবং 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়ার জন্য যান, কিন্তু সেই পড়াটাও তিনি অসমাপ্ত রেখে চলে আসেন। তো সেই হিসেবে দেখা যায় যে বিদ্যালয়ের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই শিক্ষা লাভের সুযোগ তার হয়নি। কিন্তু সাহিত্য ক্ষেত্রে, অর্থাৎ তিনি যে ছোটবেলা থেকে মুখে মুখে ছড়া কাটতেন, স্কুলে বিদ্যালয়ে যখন তিনি যেতেন তখন পণ্ডিত মশাইরা তাকে বলতেন যে তুমি এত বড় কবি, তোমাকে আমি দুটো লাইন দিচ্ছি, পরের লাইনগুলো তুমি বলবে। এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবি প্রতিভা আছে সেটা তারা কি করত, যাচাই করত। রবীন্দ্রনাথ ঠাকুরকে যেমন পণ্ডিত মশাই দুটো লাইন দিলেন যে রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। এই দুটো লাইন দিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পণ্ডিত মশাই বিদ্যালয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন এর পরের দুটো লাইন তুমি লিখবে, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভার উন্মেষ ঘটে ছোটবেলাতেই। তিনি যখন বিদ্যালয়ে পড়তেন তখন পণ্ডিত মশাইরা জানতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছোট করে ছড়া লিখেন। তখন পণ্ডিত মশাই তার এই প্রতিভা বোঝার জন্য তাকে রবীন্দ্রনাথ ঠাকুরকে দুটা কবিতার লাইন বলে। যেমন লাইন দুটো হচ্ছে যে রবি করে জ্বালাতন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সবাই রবি বলেই ডাকে, রবি করে জ্বালাতন আছিল সবাই, ভরসা ভরসা দিল আর ভয় নাই। এরপরের লাইন দুটো তখন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতে বললেন পণ্ডিত মশাই। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন মিনগণ হীন হয়েছিল সরোবরে, এখন তাহারা সুখে জল ক্রীড়া করে। মিন মানে হচ্ছে মাছ, মাছ নতুন পানি পেলে কি করে, আনন্দে লাফায়। সেইটাই তিনি তার এই দুটো লাইনের মধ্যে তিনি তুলে ধরলেন যে মিনগণ হীন হয়ে ছিল সরোবরে। হীন মানে হচ্ছে দুর্বল। এইভাবেই দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলাতেই কবি প্রতিভার যে একটা আভাস পাওয়া যায়, দিক পাওয়া যায়, সেটা বোঝা যায় যে তিনি বড় হয়ে অনেক অনেক বিখ্যাত একজন লেখক হবে। এবং তখন পণ্ডিত মশাইও তাকে আশীর্বাদ করেন যে তিনি অনেক বড় একজন কবি সাহিত্যিক হতে পারবেন। এভাবে দেখা যায় যে 15 বছর বয়সেই তার প্রথম কাব্যগ্রন্থ বড়ফুল প্রকাশিত হয়। তারপর যেগুলো তোমরা মনে রাখবে সেগুলো হচ্ছে জন্মসাল, বাংলা এবং খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ, দুটোই মনে রাখার চেষ্টা করবে। আর তার যে কবি প্রথম যে কাব্যগ্রন্থ বের হয় সেটা কত বছর বয়সে, সেটা 15 বছর বয়সে। আর 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কার হচ্ছে আলফ্রেড নোবেল 6টা বিষয়ের উপরে যারা অবদান রাখবেন তাদের জন্য তিনি অর্থ সংগ্রহ করেন, অর্থ দেন। সেই অর্থের উপরেই এই নোবেল পুরস্কারগুলো দেওয়া হয়। এবং এশীয়দের মধ্যে, আমাদের এশিয়া মহাদেশের মধ্যে তিনি প্রথম বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এবং দেখা যায় যে তার একক সাধনায়
তার যে কবির প্রতিভা ছিল সেটা বাংলা ভাষা এবং সাহিত্যে সকল শাখায় তার পদচারণা ছিল। সকল শাখা বলতে যেমন কাব্য বোঝায়, ছোট গল্প বোঝায়, নাটক, প্রবন্ধ, গান। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানের যে জগৎ, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন 1400 সাল বলে তার একটা কবিতা আছে, সেখানে তিনি বলছেন আজই হচ্ছে 100 বর্ষ পরে কে পড়েছে মোর কবিতা খানি কৌতূহল ভরে। অর্থাৎ 100 বর্ষ হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হয়তো কেউ পড়বে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সে গানের মধ্যে তিনি বেঁচে থাকবেন। এটা তিনি নিজেই বলে গেছেন যে গানের মধ্যেই তিনি বেঁচে থাকবেন। কারণ তার গান হচ্ছে কখনো এই যে শরৎকাল চলছে, এখন শরৎকাল চলছে, শরৎকালের উপরে তার অনেক গান আছে, বর্ষাকালের উপরে গান আছে, তারপরে হচ্ছে বিভিন্ন বিষয় বিভিন্ন পরিবেশে তার গান আছে। একজন মানুষকে আমরা বিদায় দেব, সেই জন্য বিদায় উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। মানে যে কোনো পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করা যায়। সে কারণেই তিনি জোর দিয়ে বলেছিলেন যে তিনি গানের মাধ্যমেই কিন্তু বেঁচে থাকবেন। এখানে দেখা যায় যে তার অজস্র রচনা এখানে আছে, যেমন আছে মানসী, সোনারতরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনশ্চ। এই পর্যন্ত যে গ্রন্থগুলোর নাম আছে সেগুলো কিন্তু কাব্যগ্রন্থ। তোমরা এগুলো বাড়িতে এখানে টিক চিহ্ন দিয়ে লিখে নিবে, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ, অর্থাৎ এগুলো হচ্ছে কবিতার বই। চোখের বালি, গোড়া, ঘরে বাইরে, যোগাযোগ, শেষের কবিতা, এইগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। বিসর্জন, ডাকঘর, রক্তকরবী, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। ডাকঘর এর আগেও তোমরা পড়েছো হয়তো। রক্তকরবী বিভিন্ন সময় দেখা যায় যে টেলিভিশনে বা বিভিন্ন জায়গায় এগুলো মঞ্চায়িত হয়, নাটক যেহেতু মঞ্চে হয়। তারপরে আছে গল্পগুচ্ছ। গল্পগুচ্ছ মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। ছোট গল্পের সার্থক জনক কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের তোমাদের এখানে গদ্য যেগুলো আছে তার মধ্যে শেষের দিকে একটা গদ্য আছে, সাহিত্যের রূপ ও রীতি। সাহিত্যের রূপ ও রীতির মধ্যে ওখানে দেওয়া আছে যে ছোট গল্প। ছোট গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্তৃতি রাশি, প্রত্যহ যেতেছে হাসি, তারি দু চারিকি অশ্রু জল। নাহি বর্ণনার ছটা, ঘটনার ঘন ঘাটা, নাহি তত্ত্ব, নাহি উপদেশ। অন্তরে অতৃপ্ত রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। এখানে হচ্ছে ছোট গল্পের যে অবয়ব, ছোট গল্পের যে গঠন, এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরীর বর্ষা যখন কবিতায় আছে, এটা এই গল্পগুচ্ছ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের যে সমাহার। ছোট গল্পগুলো একসাথে করে যে বইটা, সেটাই হচ্ছে গল্পগুচ্ছ। তারপর আছে বিচিত্র প্রবন্ধ। বিচিত্র প্রবন্ধ বলতে বিভিন্ন সময়ে তিনি প্রবন্ধ লিখেছেন, শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখেছেন। যে শিক্ষা ব্যবস্থা তখন প্রচলিত ছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে তিনি কখনোই কিন্তু মেনে নিতে পারেননি। তার জল পড়ে, পাতা নড়ে, ছোটদের জন্য লেখা আছে, যেখানে কোনো যুক্ত অক্ষর নাই। অর্থাৎ ছোটরা কিভাবে শিখবে, কিভাবে সমাজে তাকে শেখানো যাবে, সেই জন্য তার এই প্রচেষ্টা। এগুলো নিয়ে তার লেখা। তারপরে রাজনৈতিক যে তখন অবস্থা ছিল, ব্রিটিশ শাসনামল ছিল, যেমন তিনি ব্রিটিশদের যে নাইট উপাধি তিনি বর্জন করেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। দেখা যায় যে তিনি রাজনীতির সাথে জড়িত ছিলেন না ঠিকই, কিন্তু তার লেখালেখি, তার বিভিন্ন ভাবে তিনি মানুষকে অনুপ্রাণিত করেছে দেশের জন্য কাজ করতে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে কাজ করেছে। সেই অনেক বিষয় নিয়েই তার এই প্রবন্ধগুলো আছে। যেমন আছে সভ্যতা সংকট, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের দারুণ প্রবন্ধ, যেটা সবার পড়া উচিত। তোমরা যদি এটা কখনো হাতের কাছে পাও, না পড়ে ছাড়বে না। কারণ সভ্যতার সংকট, সভ্যতা আমাদের যে সভ্যতা, যে সভ্যতা আমরা গড়ে উঠেছি, আমি যেভাবে মানুষ এনেছি, দেখা যাচ্ছে আমি আমার মেয়েকে সেভাবে ঠিক করতে পারছি না,
মানুষ করতে পারছি না। তার সাথে আমার কি হচ্ছে, অনেকটা গ্যাপ আছে, এবং এই গ্যাপ যদি খুব দ্রুত বাড়ে দেখা যাবে আমরা সংকটে পড়ব। অর্থাৎ ভদ্রতা, শালীনতা, শিষ্টাচার, যেগুলো মানুষকে নীতি নির্ধারণ করে, মানুষকে মানুষ করে, এগুলো থেকে আমরা যখন সরে আসি তখনই সমাজে সংকট সৃষ্টি হয়। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ আছে, সভ্যতার সংকট। তোমরা যদি কখনো পেয়ে বা হাতের কাছে এটা পড়ে ফেলবে। এই প্রবন্ধগুলো নিয়েই তার হচ্ছে বিচিত্র প্রবন্ধ। এবং রবীন্দ্রনাথ ঠাকুর 22শে শ্রাবণ 1348 সনে কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি পরবর্তীতে অসুস্থ হয়ে পড়ে। 80 বছর তিনি কিন্তু বেঁচে ছিলেন। 25শে বৈশাখে তার জন্ম বার্ষিকী উদযাপন হয়। সেদিন কবি নিজেই জন্মদিন কবিতাটা যেটা আছে তার লেখা, নিজেই তিনি আবৃত্তি করেন সেই কবিতাটা। এবং 25-এর পরে হচ্ছে তিনি শ্রাবণ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, 22শে শ্রাবণে তিনি মারা যান। কাজেই দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বলতে গেলে এখনো অনেক কিছু বলার আছে, কিন্তু হাতে সময় খুব কম। কারণ হচ্ছে কবিতাটা এখনো পড়ায়নি। আর সবচেয়ে বড় কথা, তোমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে পড়বে শুভা, যে তোমাদের গল্পটা আছে সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে লেখা আছে। আবার হচ্ছে এখানে যখন তুমি জুতা আবিষ্কার করবে, জুতা আবিষ্কার যখন করবে সেখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি বা কবি পরিচিতি দেয়া নাই, এটা দেয়া আছে প্রাণ কবিতায়। তার আগে একটা দেওয়া আছে প্রাণ কবিতা। এই কবিতায় সামনে দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি। কাজে তোমরা এখান থেকে এটা পড়তে পারো। শুভা গল্প থেকেও তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের কবি পরিচিতি বা লেখক পরিচিতি পড়তে পারো। আজকে আমি এ পর্যন্তই তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বললাম। আগামীতে জুতা আবিষ্কার যে কবিতাটা আছে সেই কবিতাটা আমরা পড়ার চেষ্টা করব। এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বাড়ির সদস্যদের ভালো রাখবে এবং নিচে মাস্ক ব্যবহার করবে, হাত বারবার করে সাবান দিয়ে ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সবাইকে এই উপদেশটা দিবে। আমরা জানি কিন্তু আমরা মানি না, আমাদেরকে মানতে হবে। তোমরা ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ।